আসসালামু আলাইকুম। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ রিয়ান আরফিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নর্থ সিটি কলেজ। আজকে আমরা বহু নির্বাচনী যে অধ্যায়টি আলোচনা করব তা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ৩ ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি শিক্ষার্থীদের কাছে সৃজনশীল উত্তরের ক্ষেত্রে যেমন কঠিন, ঠিক তেমনি বহু নির্বাচনের উত্তরের ক্ষেত্রে শিক্ষার্থীর কাছে তুলনামূলক কঠিন লাগে। কারণ কোনো অধ্যায় যদি আসলে অঙ্ক কোনো শিক্ষার্থী না জানে, তার জন্য বহু নির্বাচনী উত্তর দেওয়াটা একটু জটিল হয়ে থাকে। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে, স্যার এই অধ্যায়টি না করলে কি আমি ব্যাংক সমন্বয় অ্যান্সার করতে পারবো, বহু নির্বাচনী কি আমি উত্তর দিতে পারবো? স্যার আমি কি করলে এই ব্যাংক সমন্বয় বিবরণী আমি উত্তর দিতে পারবো? আমি তো সৃজনশীল পারি না এই অধ্যায় থেকে, তাহলে কি আমি এটার অ্যান্সার কি পারবো স্যার? স্যার আমার তো এ প্লাস কি ছুটে যাবে না তো যদি আমি এটার অ্যান্সার দিতে না পারি? এইরকম অনেক অনেক কোশ্চেন এই অধ্যায় থেকে আমরা আসলে শিক্ষার্থীদের কাছ থেকে পেয়ে থাকি। এই অধ্যায়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় কাজ করে থাকে। তো আজকে এই ব্যাংক সমন্বয় বিবরণীর ভয় করব আমরা জয়। তো চলো শিক্ষার্থীরা আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসটি করি, এবং ক্লাসটি করার পর আমরা খুব সহজেই, আমি বলবো ৫ মিনিটের মধ্যেই তোমরা শিখতে পারবে যে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক না করলেও ব্যাংক সমন্বয় বিবরণী থেকে বহু নির্বাচনী উত্তর দেওয়া যায়। এই অধ্যায় থেকে বিগত দিনগুলোতে 4টি করে এমসিকিউ বোর্ড পরীক্ষায় এসেছে। সো এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলোর বা ব্যাংক সমন্বয় বিবরণীর বহু নির্বাচনী যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো কৌশল জানার আগে আমাকে জানতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে জিনিসটা কি। দেখো, আমরা যারা নগদান বই করেছি, আমরা নগদান বই করার সময় ব্যাংকের একটা ব্যালেন্স হিসাব কিন্তু আমরা রাখি, মানে আমি আমার ব্যাংকের একটা হিসাব রাখি। ঠিক তেমনি ব্যাংকওয়ালারাও কিন্তু কি করে, আমার একটা হিসাব তারা রাখে। তো যখন আমার ব্যাংক হিসেবের সাথে তাদের ব্যাংক হিসেবে একটা গরমিল হয়, এই কি কারণে গরমিল হয় তার কারণটা অনুসন্ধান করে মিল করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, সেই বিবরণীকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে বেসিক্যালি ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি? আমি যে আমার ব্যাংকে হিসাব রাখতেছি এবং ব্যাংক যে আমার হিসাব রাখতেছে, এই দুয়ের মধ্যে পার্থক্যের কারণটা কি, বা আমার হিসাবের সাথে ব্যাংকের হিসাব না মিলার কারণটা কি, কি কারণে মিলে নেই সেই কারণটা অনুসন্ধান করে এবং সে অনুযায়ী প্রয়োজনীয়মূলক ব্যবস্থা গ্রহণ করে মিলকরণের জন্য যে বিবরণীটা প্রস্তুত করা হয় তাকে আমরা বলি ব্যাংক সমন্বয় বিবরণী। সো শিক্ষার্থীরা, আমি ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য একটি শীট রেডি করেছি। এই শীটটি পড়লে তোমরা জানতে পারবে ব্যাংক বিবরণী কাকে বলে, ডেবিট মেমোরেন্ডাম কাকে বলে, ক্রেডিট মেমোরেন্ডাম কাকে বলে, নগদান বই এবং ব্যাংক বিবরণী উদ্বৃত্তের মধ্যে গড় মিলের কারণসমূহ। এই সমস্ত জিনিসগুলো তোমরা জানতে পারবে, এবং এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা জানো, এখান থেকে যে থিওরি রিলেটেড যে এমসিকিউ গুলো আসে সেগুলো তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো আমি আজকে থিওরি নিয়ে কোনো আলোচনা করছি না, আমি সরাসরি ম্যাথে চলে যাচ্ছি, যেহেতু ম্যাথটাকেই তোমরা বেশি ভয় পাও, এবং ওই ভয়টাকেই আজকে আমরা জয় করবো কয় মিনিটে? ঠিক 5 মিনিটে। ওকে, তো চলো। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে একক জের পদ্ধতি আর একটা হচ্ছে উভয় জের পদ্ধতি। শুরুতে আমরা একক জের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো একক জের পদ্ধতি অনুসারে একটা জেড নিয়ে আমাদেরকে অঙ্কটা শুরু করতে হবে। এই জেডটা কি হতে পারে? নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, একটা জেড নিয়ে আমরা শুরু করব, আরেকটা জেড আমরা বের করব। এটা অর্থ কি? নগদান বই অনুসারে ব্যাংক জমা, মানে আমার বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, আমি আমার বইতে ব্যাংকে যে হিসাবটা রাখি তার উদ্বৃত্ত। এটা দিয়ে আমরা শুরু করলে আমি কার উদ্বৃত্ত পারবো? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত।
তাহলে আমি যদি এই জেডটা নিয়ে শুরু করি, আমি কি বের করতে পারবো? এই জেডটা বের করবো। অথবা আমি যদি এই জেড নিয়ে অঙ্কটা শুরু করি, আমি তাহলে কোন জেড বের করতে পারবো? এই নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত। অর্থাৎ একক জেড পদ্ধতি অনুসারে কোশ্চেনে যে কোনো একটা জেডের কথা উল্লেখ থাকবে, হয় নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। যদি নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া থাকে, তাহলে আমি বের করব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। আর যখন এটা দেওয়া থাকবে, তখন আমি বের করব এটা। তাহলে এখন শিক্ষার্থীরা আসো আমরা এই একটা রুলসই ভালো করে শিখবো, নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত। এটা ভালো করে শিখলে আমি সবগুলাই অ্যান্সার করতে পারবো। তো প্রশ্নে যখন দেওয়া থাকবে নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত, কি কি যোগ করতে হয় একটু আমরা খেয়াল করে দেখি। যোগ, ব্যাংক সমানে বিবরণী আমরা জানি অনেক উল্টাপাল্টা নিয়ম আছে, এটা ওইটা, এটা প্লাস এটা মাইনাস, আমরা কোনো কিছুতে এত জটিল কিছুতে যাবো না। আমরা একটা জিনিস যোগ করব, যেটা আমাদের একটু প্যাচ লাগে। কোনটা প্যাচ লাগে আমরা একটু দেখি। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি, উপস্থাপিত হয়নি। খেয়াল করো, তাহলে আমি এই কখনই তো যোগ করব যখন প্রশ্নে নগদান বই অনুসারে ব্যাংক জমার একটা ব্যালেন্স দেওয়া থাকবে। যোগটা করবে কি যখন প্রশ্নে লেখা থাকবে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। এর আরেকটা কি নামে থাকতে পারে? বকেয়া চেক। এর আরেকটা কি নামে থাকতে পারে? অপরিশোধিত চেক। শিক্ষার্থীরা তাহলে খুব সহজে খেয়াল করো, প্রশ্নে যখন বলা থাকবে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি, অথবা বকেয়া চেক, অথবা অপরিশোধিত চেক, একই কথা। এই জাতীয় কথাগুলো থাকলে যখন নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত আমি অঙ্কটা করব, এই জাতীয় কথা বলা থাকলে আমরা কি করব? যোগ। তাহলে কোন কথা থাকলে আমরা যোগটা করব? চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি, বকেয়া চেক। এরপরে কি? অপরিশোধিত চেক। ক্লিয়ার? এবার আসো বিয়োগ করব আমরা কি কথা বলা থাকবে। জমাকৃত চেক আদায় হয়নি, পরিবহনাধীন জমা। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তাহলে শিক্ষার্থী একটু খেয়াল করো, যদি প্রশ্নে বলা থাকে জমাকৃত চেক আদায় হয়নি, বা পরিবহনাধীন জমা, বা চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এই জাতীয় কথাগুলো যদি বলা থাকে আমরা কি করব? বিয়োগ। তাহলে জাস্ট দুইটা কথা আমরা মনে রাখি। এক, চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি, অপরিশোধিত চেক বা বকেয়া চেক, এই জাতীয় কথা বলা থাকলে আমরা কি করব? যোগ। আর কোন কথা থাকলে আমরা বিয়োগ করব? জমাকৃত চেক আদায় হয়নি, পরিবহনাধীন জমা, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তো মূলত এই জাতীয় কথা বলা থাকলে আমরা কি করব? বিয়োগ। এবার আসেন আর কি কি যোগ করি। ব্যাংক প্লাস করেছে, ব্যাংক যেগুলো প্লাস করেছে ওগুলো আমি প্লাস করব, ব্যাংক যেগুলো মাইনাস করেছে ওগুলো আমরা কি করব? মাইনাস করব। জাস্ট এই দুইটা নিয়ম আমরা মনে রাখি, আমার ব্যাংক সমানের বিবরণী একদমই সহজ। তাহলে এক নম্বর রুলসটা কি? প্রশ্নে যখন বলা থাকবে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, ওটার সাথে আমি কি প্লাস করব? চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি, বকেয়া চেক বা অপরিশোধিত চেক। আর কি যোগ করব?
ব্যাংক প্লাস করেছে, আমারও প্লাস করতে হবে। ব্যাংক আদায় করেছে, আমিও কি করব, আদায় করব। এই জাতীয় এন্ট্রিগুলো আমরা কি করব, প্লাস করব। সো এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। ব্যাংক আমার বইতে প্লাস করছে, তাহলে আমি আমার বইতে কি করব, প্লাস। ব্যাংক আমার বইতে মাইনাস করছে, আমি আমার বইতে কি করব, মাইনাস করব। এই তো ব্যাংক সমানের বিবরণী নিয়ম। সো আনকমন কোনটা, এই যে এটা চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি, এটা আমরা বুঝতে পারি না এটা কি প্লাস করব না মাইনাস করব। সো এটা আমরা কি করব, প্লাস। বকেয়া চেক মানে একই কথা, অপরিশোধিত চেক মানে কি একই কথা। এই জাতীয় লেনদেনগুলো আমরা কি করব, প্লাস। আর ব্যাংক যেগুলো প্লাস করেছে বা ব্যাংক যেগুলো আদায় করেছে ওটা আমরা কি করব, প্লাস। এবার আসেন বিয়োগের ক্ষেত্রে। জমাকৃত চেক আদায় হয়নি, পরিবহন দিন জমা, চেক জমা দিয়েছে কিন্তু আদায় হয়নি, এই জাতীয় কথা থাকলে আমরা কি করব, মাইনাস করব। আর কোনগুলো মাইনাস করব, ওই যে যেগুলা ব্যাংক মাইনাস করেছে সেগুলো আমিও কি করব, মাইনাস করব। ক্লিয়ার? তাহলে চলো আমরা একটা অঙ্ক সলভ করি। আশা করি একটা অঙ্ক সলভ করলে এই নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত যে ঝামেলাটা, সেই ঝামেলাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটা রুলস শীটের মধ্যে দেওয়া আছে, আমরা শীটটা ভালো করে পড়বো, রুলস গুলো ভালো করে পড়বো, দেন আমরা অঙ্কগুলোতে যাব। তাহলে আমার বিশ্বাস তুমি শীটটা ভালো করে পড়লে এবং ক্লাসটা যদি ফলো করো, তুমি 5 মিনিটের মধ্যেই তুমি ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ অ্যান্সার করতে পারবা। তো আসো আমরা 1 ও 2 নং প্রশ্নের উত্তর দিই। দেখো 1 ও 2 নং প্রশ্ন উত্তরে কি বলেছে, এপেক্স কোম্পানি লিমিটেডের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, কি অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা, 30,400। ওকে, আমি জায়গায় লিখি 30,400, 30,400। তাহলে প্রশ্নে কার্ডটা দেওয়া দেওয়া আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত, 30,400। এরপর দেখো কি বলা হয়েছে, চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি। তো শিক্ষার্থীরা বলো, মাত্রই আমরা তোমাদেরকে শিখেছিলাম চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি, বকেয়া চেক, অপরিশোধিত চেক, এরকম যদি কোনো কথা বলা থাকে ওটা আমরা কি করব, প্লাস করব। গুড। চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি, উপস্থাপিত হয়নি। কত টাকা, 7,400 টাকা। ওকে, এরপরে দেখো কি বলেছে, ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। তাহলে যে আমরা কোনগুলো প্লাস করেছি, দুইটা নিয়ম প্লাস করব, কয়টা, দুইটা। চেক ইস্যু করেছে উপস্থাপিত হয় নাই, এইরকম কোনো লেখা থাকলে আমরা প্লাস করি। আর ব্যাংক আদায় করেছে, ব্যাংক যদি কোনো অর্থ আদায় করে বা কোনো কারণে যদি ব্যাংক টাকা বাড়ে, এই জাতীয় লেনদেনগুলো আমরা কি করব, প্লাস করব। তাহলে এই যে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তাহলে ব্যাংক যেহেতু আদায় করেছে, তাহলে ব্যাংক যেহেতু প্লাস করেছে, আমার কি করতে হবে, প্লাস করতে হবে। ব্যাংক লভ্যাংশ আদায় কত টাকা, 6,600। ওকে, এরপর দেখো আমরা দেখি আমাদের কি বলা আছে, এবং ব্যাংক চার্জ কর্তন করেছে 2,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক চার্জ কর্তন করেছে, কথা অর্থ কি, ব্যাংক চার্জ কেটে রেখেছে, তার মানে ব্যাংক মাইনাস করেছে। তাহলে ব্যাংক যদি মাইনাস করে, আমার কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে মাইনাস ব্যাংক চার্জ কর্তন। ওকে, তাহলে আমি একটু দেখি, এটা আমরা মাইনাস করি, তাহলে আগে এই পর্যন্ত আমরা যোগ করে আসি। তাহলে প্রথমে আসতেছে 30,400 যোগ 7,400 যোগ 6,600, টোটাল যোগ করলে হয় 44,400। মাইনাস করব 2,000, তাহলে অ্যান্সার আসে 42,400। ওকে, তাহলে আসেন আমি কনসেপ্টটা আমি আপনাদেরকে আবার বুঝাই দিই। তাহলে প্রশ্নে যখন বলা থাকবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা কয় রকম আইটেম সর্বোচ্চ প্লাস করব, দুই রকম। চেক ইস্যু করা হয়েছে উপস্থাপিত হয়নি, বা অপরিশোধিত চেক
বা বকেয়া চেক, এই জাতীয় কথাগুলো থাকলে আমরা কি করব? যোগ করব। আর কি যোগ করব? ব্যাংক প্লাস করেছে বা ব্যাংক আদায় করেছে এরকম লেনদেনগুলো আমরা কি করব? প্লাস করব। যেহেতু ব্যাংক প্লাস করেছে, আমার কি করতে হবে? প্লাস করতে হবে। কি থাকলে আমরা মাইনাস করি? চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। জমাকৃত চেক প্রত্যাখ্যাত, জমাকৃত চেক প্রত্যাখ্যাত, পরিবহনাধীন জমা, এই জাতীয় কথা থাকলে আমরা কি করি? মাইনাস। আর ব্যাংক মাইনাস করেছে এরকম সব লেনদেন আমরা কি করব? মাইনাস করব। ব্যাংক যা যা ক্ষেত্রে মাইনাস করছে আমার ওইগুলোতে কি করতে হবে? মাইনাস করতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া থাকলে কিভাবে ব্যালেন্সটা বের করতে হয়। তাহলে প্রশ্নে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া ছিল, তাহলে যে উত্তরটা বের হয়েছে এটা তাহলে কিসের উদ্বৃত্ত বা কিসের ব্যালেন্স? এই ব্যালেন্সটা হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। ক্লিয়ার? তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে, আমার বের হয়েছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। আবার প্রশ্নে যদি এটা দেওয়া থাকতো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, আমার বের হতো কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। ক্লিয়ার? এবার আসো আমি 2 নাম্বারটা একটু পরে করি, আমি 2 নাম্বার একটু পরে করব। এখন আমি তোমাদেরকে দেখাবো 4 নাম্বার এমসিকিউটা, তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে বুঝতে। 4 নাম্বার এমসিকিউটা, তাহলে এখন আমরা এমসিকিউ নাম্বার দেখবো 4, আমরা উদ্দীপকটা পড়বো 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। এই উদ্দীপকটা আমরা পড়বো, পরে 3 নাম্বারটা আমরা পরে অ্যানসার করবো, আমরা 4 নাম্বারটা আগে বোঝার চেষ্টা করি। তো চলো শিক্ষার্থীরা আমরা দেখি 4 নাম্বার এমসিকিউতে কি বলা আছে। তো 4 নাম্বার এমসিকিউ করার আগে আমাদের উদ্দীপকটা আমরা একটু ভালো করে পড়বো। তো উদ্দীপকটা আমি পড়ি, তোমরা খেয়াল করো। জনাব রোহানের হিসাব বই অনুযায়ী 2021 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত ছিল 28,000 টাকা। তাহলে কি অনুযায়ী? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 28,000 টাকা। ওকে ফাইন। নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত ছিল কত টাকা? 28,000 টাকা। নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত ছিল 28,000 টাকা। এবার আসেন পরের অংশে আমরা দেখি কি বলা হয়েছে। অনুসন্ধানে দেখা যায় 2,750 টাকা একটি চেক ইস্যু হয়েছিল কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো শিক্ষার্থীরা চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি, এটা আমরা কি করব? এটা অবশ্যই আমরা প্লাস করব। 750 টাকা লভ্যাংশ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, ব্যাংক আদায় করেছে, তার মানে ব্যাংক কি করেছে? প্লাস করেছে, তাহলে এটা আমরা কি করব? প্লাস করব। তো দেখি আমাদের 4 নম্বরে কি বের করতে বলেছে। 4 নম্বরে বলেছিল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো বুঝতেই পারলাম আমাদের এখন অঙ্কটা করতে হবে। তাহলে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত কত? 28,000। তাহলে এখন আমাদের প্রশ্নে বাকি যে কাজগুলো করতে বলেছে এগুলো এক এক আমরা করে করতে থাকি। তো প্রথমে কি বলা ছিল যে চেক ইস্যু করেছে কিন্তু উপস্থাপিত হয়নি, এটা আমরা কি করব? প্লাস। চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি, কি করব আমরা? প্লাস 2,750 টাকা। এরপর কি বলেছে? 750 টাকা লভ্যাংশ ব্যাংক কর্তৃক আদায়, প্লাস লভ্যাংশ আদায়। তাহলে কমন চেক ইস্যু করেছে কিন্তু উপস্থাপিত হয়নি, এই লেখাটা দেখলে আমরা কি করব? প্লাস। আর কি প্লাস করব? ব্যাংক আদায় করেছে বা ব্যাংক প্লাস করেছে এমন লেনদেন আমরা কি করব? প্লাস। ব্যাংক চার্জ করেছে বা ব্যাংক মাইনাস করেছে এরকম লেনদেন আমরা কি করব? মাইনাস করব। কত টাকা? 750 টাকা। তাহলে অ্যান্সার কত আসে?
31,500 টাকা। তাহলে প্রশ্নে কি দেওয়া ছিল? নগদান বই অনুযায়ী। তাহলে কি বের হয়েছে? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে আমি আশা করব তোমরা এখন এই রুলস যদি ফলো করতে পারো, যে প্রশ্নের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া ছিল, এর সাথে আমরা যোগ করবো কি চেক ইস্যু করা হয়েছে যা উপস্থাপিত হয় নাই, বকেয়া চেক, অপরিশোধিত চেক, এইরকম কথা বলা থাকলে আমরা কি করব? যোগ। আর ব্যাংক আদায় করেছে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক প্লাস করেছে, এমন এন্ট্রিগুলো আমরা কি করব? প্লাস। কোনগুলো মাইনাস করব? জমাকৃত চেক প্রত্যাখ্যাত, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। ওকে, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু কি আদায় হয়নি, পরিবহনের দিন জমা, এরকম কথাগুলো বলা থাকলে আমরা কি করব? মাইনাস। আর কোনগুলো মাইনাস করব? ব্যাংক মাইনাস করেছে, এমন লেনদেনগুলো আমরা কি করব? মাইনাস করব। তাহলে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বের হয়ে যাবে। সরি, নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত বের করতে পারবো। তো শিক্ষার্থীরা এবার আমরা শিখবো যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যদি দেওয়া থাকে, তাহলে এটা দেওয়া ছিল, আমি বের করেছি কি এটা। এখন যদি এটা দেওয়া থাকে, কি দেওয়া থাকে? যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আসো এটা যদি দেওয়া থাকে আমরা কিভাবে করব। তো শিক্ষার্থীরা এমসিকিউ নাম্বার 2, আমরা 2 নাম্বার এমসিকিউটা একটু খেয়াল করি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম একটু পরে বোঝাবো আর কি। আসো 2 নাম্বার এমসিকিউটা আমরা একটু দেখি। তো 2 নাম্বার তো উদ্দীপক বলা ছিল, সরি, এক অধিক প্রশ্নের উদ্দীপকটা আমরা আবার একটু পড়ি। অ্যাপেক্স কোম্পানি লিমিটেডের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। ওকে ফাইন, এইভাবে তো দেওয়া ছিল, যে কিছু করেছে উপস্থাপিত হয় নাই, ব্যাংকের লভ্যাংশ আদায়, ব্যাংক চার্জ করেছে 2,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। এখন আমি অ্যাপেক্স লিমিটেডের পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত করেছি। আচ্ছা, পাস বই মানে কি? পাস বই মানে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। ওকে, তো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে খেয়াল করো। অ্যাপেক্স কোম্পানি লিমিটেডের পাস বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত যদি 25,000 টাকা হয়, মানে ব্যাংক বিবরণী মোতাবেক যদি ব্যাংক জমা উদ্বৃত্ত 25,000 টাকা হয়, তাহলে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত কত হবে? মানে ওই শুরুর যে ব্যালেন্সটা পরিবর্তন করে দিয়েছে, বাকি অপশন সব ঠিক আছে। তাহলে দেখো 1 নাম্বার যে এমসিকিউটা আমরা করেছিলাম তখন আমরা শুরু করেছিলাম কি অনুযায়ী? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এরকম একটা ব্যালেন্স দেওয়া ছিল, তারপর আমি প্লাস মাইনাস করেছি। কিন্তু এখন আমাকে 2 নাম্বার কি বলেছে? নগদান বই অনুযায়ী নয়, কি অনুযায়ী? পাস বই অনুসারে বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত ধরে অঙ্কটা করতে। চলো আমরা যেভাবে করতে বলেছে আমরা সেভাবে করি। পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ওকে, এখন কোশ্চেন হলো যে এটা স্যার আমরা কিভাবে অ্যান্সার করব? আমি তো এতক্ষণ শিখলাম নগদান বই অনুসারে, এখন আমি পাস বই অনুসারে কিভাবে শিখবো? শিক্ষার্থীরা তোমরা এটা নিয়ে খুব একটা হাইপার হওয়ার দরকার নেই। তুমি আগে যেটা শিখছিলা তুমি শুধু ওইটার মধ্যে স্থির থাকবা, তাহলে তোমার জন্য আরো ইজি হয়ে গেল। তোমাকে প্রশ্নে বলা হয়েছে পাস বই অনুসারে, যাই বলা থাকুক তুমি মনে মনে কল্পনা করবা নগদান বই অনুসারে, কারণ মনে মনে কল্পনা করা আমাদের দোষে কিছু না। মাঝখানে তো কয়েকদিন আগে সিলেবাসে তো মনে মনে অনেক কিছু কল্পনা করতে বলতো, আমি তোমাদেরকে মনে মনে এত কিছু কল্পনা করতে বলছি না। জাস্ট কল্পনা করবা কি দেওয়া আছে পাস বই অনুসারে, কিন্তু তুমি মনে মনে চিন্তা করবা যে না পাস বই অনুসারে না, কি অনুসারে? নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত। ওকে, এবার নগদান বই অনুসারে তুমি যেগুলো প্লাস করতা ওগুলোর সামনে একটা প্লাস চিহ্ন দিবা, যেটা মাইনাস করতা ওটার সামনে একটা মাইনাস চিহ্ন দিবা। ধরো এখানে বলা আছে পাস বই অনুসারে, কিন্তু আমি চিন্তা করবো কি নগদান বই অনুসারে। তাহলে আমি চিন্তা করতেছি যে নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত কত? 25,000 টাকা। এবার চেক ইস্যু করেছে কিন্তু উপস্থাপিত হয়নি, এটা আমি কি করি? যোগ, চিহ্ন দিবা যোগ। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 6,600 টাকা, এটাও আমি কি করি? যোগ, দিলা যোগ। ব্যাংক চার্জ কর্তন করেছে 2,000 টাকা, এটা কি করি? মাইনাস, দিলা কি? মাইনাস।
ওকে, তাহলে করতে বলেছে পাস বই অনুসারে, কিন্তু আমি চিন্তা করতেছি কি অনুসারে, নগদান বই অনুসারে। চোখটা বন্ধ করলাম, বন্ধ করে কি মনে করলাম যে নগদান বই অনুসারে ব্যাংক জমা বৃত্ত, যেটা প্লাস এটা পাশে প্লাস চিহ্ন দিলাম দিলাম, যেটা মাইনাস এটার সাথে কি চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিলাম। এখন যখন তুমি অঙ্কটা করতে যাবে তাহলে তুমি কয়টা প্লাস পাইছো, দুইটা, কয়টা মাইনাস পাইছো, একটা। যখন অঙ্কটা তুমি করতে যাবা হাতে ক্যালকুলেটরটা নিবা, টাকা তুলবা, ব্যাংক বিবরণী মোতাবেক বা পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত কত টাকা, 25,000 টাকা। যেগুলাকে তুমি প্লাস চিহ্ন দিছো প্রশ্নে, এটাকে এখন করে ফেলবা ক্যালকুলেটরে মাইনাস, আর যেটাকে মাইনাস করছো ক্যালকুলেটর ওটাকে করবা কি প্লাস। তুমি যদি এই নিয়মটা বুঝতে পারো তোমার জন্য একদম সহজ। তাহলে আমি আবার বলতেছি, তুমি ক্যালকুলেটরে তুললা পাস বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত কত, 25,000 টাকা। তোলার পরে যেগুলাকে তুমি প্লাস চিহ্ন দিছিলা এগুলা ক্যালকুলেটরে করবে এখন মাইনাস, যেটাকে মাইনাস করছিলা এটাকে করবা কি প্লাস। তাহলে চলো আমরা একটু দেখি, তাহলে কোনটাকে প্লাস করছিলাম, প্লাস করছিলাম চেক ইস্যু করেছে কিন্তু উপস্থাপিত হয়নি, এটা এখন কি হয়ে যাবে মাইনাস, স্থাপিত হয়নি। ওকে, কত টাকা, 7,400, 7,400। তারপর আমরা কি মাইনাস করবো, আমি আর ডিটেলস কিছু না লিখে আমি যা শুধু মাইনাসটা বসাই দিই। ব্যাংক লভ্যাংশ আদায় কত, 6,600, এগুলো আমি কি করব মাইনাস করব। তাহলে 25,000 থেকে 25,000 মাইনাস 7,400 মাইনাস 6,600 কত টাকা হলো, 11,000 টাকা। আর যেটা মাইনাস করেছিলাম ওটা এখন করবো কি প্লাস, ওই যে ব্যাংক সার্ভিস চার্জ কত, 2,000 টাকা, প্লাস দিয়ে লিখলাম ব্যাংক সার্ভিস চার্জ বা ব্যাংক চার্জ করতাম, অ্যান্সার কত হলো 13,000 টাকা। তো শিক্ষার্থীরা তাহলে টেকনিকটা কি হলো, আমি একটা নিয়ম শিখবো, একটা নিয়ম শিখে বাকিগুলো জাস্ট পরিবর্তন করে দিব। তাহলে প্রশ্নে বলা আছে কি পাস বই অনুসারে ব্যাংক জমা বৃত্ত কত টাকা, 25,000 টাকা। আমি লিখলাম কিন্তু মনে মনে বা কল্পনা করবো কি এটা কি অনুসারে, নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত। তাহলে নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্তকে আমি কল্পনা করে যেটা প্লাস করা দরকার প্রশ্নে আমি এটা কি করলাম প্লাস চিহ্ন দিলাম। তাহলে নগদান বই অনুসারে যদি ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া থাকতো তখন আমরা কি করি, চেক ইস্যু করেছে কিন্তু উপস্থাপিত হয়নি কি প্লাস, তুমি এখনো প্রশ্নে কি দিবা প্লাস। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কি করবা প্লাস, ব্যাংক চার্জ কর্তন করেছে কি করবা মাইনাস। এটা করার পরে তোমার কাজ শেষ, তুমি এখন যখন ক্যালকুলেটর নিবা পুরো ঘটনা কি করবা উল্টা দিবা, মানে যেগুলো তুমি প্লাস করছিলে এটা করবা মাইনাস, যেটা মাইনাস লিখছিলে এটা করবা কি প্লাস। তোমার খুব সহজেই তোমার এই ব্যাংক সমন্বয় বিবরণীর এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত যদি ব্যালেন্স দেওয়া থাকে খুব সহজেই তুমি অঙ্কটা করতে পারবে বা বহুনির্বাচনিত তুমি অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা আশা করি 1 2 3 4 আমাদের ক্লিয়ার। এরপরে আসো আমরা 5 ও 6 নং প্রশ্নের উত্তরটা দিই। দেখো 5 নাম্বার এমসিকিউটা কি বলেছে, আমি এটাই তোমাদের আজকে লাস্ট ম্যাথটা সলভ করে দিব, এরপর আমি আর করাবো না, বাকিটা তোমাদের জন্য থাকবে প্র্যাকটিস। দেখো কি বলেছে, 31 জুলাই তারিখে মার্টিনেস কোম্পানি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা 7,420 টাকা। তাহলে কি অনুসারে, ব্যাংক বিবরণী অনুসারে। তাহলে আমরা লিখি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা, 7,420 টাকা। ওকে, এখন কি বলা হয়েছে, অপরিশোধিত চেক। তুমি যাই দিয়ে শুরু করো না কেন তুমি কল্পনা করবে কি অনুসারে, নগদান বই অনুসারে। তো তুমি কল্পনা করলা কি অনুসারে, নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত, এইভাবে চোখটা বন্ধ করে তুমি একটা কল্পনা করলা। করার পর পয়েন্টে কি বলা হয়েছে, অপরিশোধিত চেক। তাহলে অপরিশোধিত চেক কোনটা, ওই যে চেক ইস্যু করেছে উপস্থাপিত হয় নাই, বকেয়া চেক,
তা অপরিশোধিত চেক, এই জাতীয় কথাগুলো বলা থাকলে আমরা কি করি প্লাস, যে নগদান বই অনুসারে কি করি প্লাস, তুমি প্লাস চিহ্নটা দিলাম। এরপরে কি বলা হয়েছে প্রতিমধ্যে জমা, ওই যে ব্যাংকে জমা, চেক জমা দেশে কিন্তু আদায় হয় না, এই জাতীয় কথা বলা থাকলে কি করি মাইনাস করি, তাহলে এটা হবে কি আমাদের মাইনাস। এরপরে কি হয়েছে ব্যাংক কর্তৃক নোটের অর্থ আদায়, ব্যাংক আদায় করেছে, তাহলে ব্যাংক প্লাস করছে, তা আমারও কি করতে হবে প্লাস, লিখলাম প্লাস। ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক সার্ভিস চার্জ কেটে নিয়েছে, তাহলে আমার কি করতে হবে মাইনাস। তাহলে এই যে আমি প্লাস মাইনাস গুলো বের করলাম কি অনুসারে, কি কল্পনা করে, নগদান বই অনুসারে। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমি এখন ক্যালকুলেটর হাতে নিব, নেওয়ার পর যেগুলা দেখছি প্লাস এটা এখন কি করব মাইনাস, আর যেটা দেখছি মাইনাস এটা এখন কি করব প্লাস, তাহলে খুব সহজেই আমি অ্যান্সারটা করতে পারবো। তাহলে এই যে টাকাটা দেওয়া আছে ৭৪২০, এটার সাথে ৭০০ যেগুলো আমি প্লাস লিখেছিলাম এগুলো এখন মাইনাস লিখে দিই, কত ৭৬২ হচ্ছে মাইনাস, তারপর ব্যাংক কর্তৃক নোটের অর্থ আদায় ২২০০ কি মাইনাস, প্লাস কোনগুলা ১১২০ আর ২০। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে যেগুলোকে আমি প্লাস লিখেছিলাম এটা এখন করে ফেললাম মাইনাস, যেটাকে মাইনাস করেছিলাম এটা করলাম কি আমরা প্লাস। তাহলে তুমি যদি এই টেকনিকটা ফলো করো আমার বিশ্বাস তুমি ৫ মিনিটের মধ্যে ব্যাংক সমন্বয় বিবরণীর ভয়টাকে তুমি জয় করতে পারবে। এবার আসো তোমাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দেই। নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত বলা থাকলে আমরা যে নিয়মটা ফলো করব, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বলা থাকলে একই নিয়ম ফলো করব। তার মানে নগদান বই অনুসারে ব্যাংক জমার বৃত্ততে যেগুলো তুমি প্লাস করো যেগুলো তুমি মাইনাস করো, প্রশ্নে যদি বলা থাকে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত তুমি ওটাকে প্লাস করবা, ওটাকে কি করবা মাইনাস করবা। মানে প্রশ্নে বলা আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তুমি নগদান বই অনুসারে ধইরা যেটা প্লাস করতে ওটা প্লাস করবা, যেটা মাইনাস করা থাকে ওটা কি করবা মাইনাস করবা, উল্টানোর কোনো দরকার নেই। মানে বলা আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাবৃত্ত, এটা কি কল্পনা করবা, এটাতে যেটা প্লাস করতা তাই প্লাস করবা, যেটাতে মাইনাস করতা এটাতে কি করবা মাইনাস করবা, পরিবর্তন করার কোনো দরকার নাই বা উল্টানোর কোনো দরকার নাই। এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম কি, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অবলিক নগদান বই অনুযায়ী ব্যাংক জমা তিরিক্ত। তাহলে দেখো কি বলেছি, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত যে নিয়ম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা তিরিক্ত কি একই নিয়ম। তাহলে তুমি যখন এই নিয়মটা ফলো করতে তুমি মনে মনে কাকে কল্পনা করতে এটাকে, আবার তুমি কি করতে উল্টাই দিতে। সো বিষয়টা কি দাঁড়াইলো, বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা তিরিক্ত, তুমি কল্পনা করলা ওই যে এটা প্লাস এটা মাইনাস, হিসাব করার সময় তুমি কি করবা উল্টাই দিবা। কথা কি বুঝতে পারছি? তাহলে এটা মানে যে নিয়ম এটা বললো কি একই নিয়ম। ওকে, আর এগুলা ক্ষেত্রে কি ওটাকে কল্পনা করে আমি জাস্ট উল্টাই দিই। তাহলে প্রশ্নে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, যেটা প্লাস করতে বলছে এটা প্লাস, যেটা মাইনাস করতে বলছে আমরা কি করবো এটা মাইনাস করবো। নগদান বই না বলে এটা বলা আছে, এটাকে কল্পনা করে যেটা প্লাস করা দরকার প্লাস করবো, যেটাকে মাইনাস করা দরকার মাইনাস করবো। এগুলা ক্ষেত্রে কি করব, ওইটাকে কল্পনা করে যেটা প্লাস বা যেটা মাইনাস করতে বলছে এটাকে আমরা কি করব উল্টাই দিব, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী আমার জন্য খুব সহজ। তাহলে আমি কাকে মনে রাখবো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আবারও বলতেছি কাকে আমি মনে রাখবো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এর সাথে কোনটা প্লাস করা হয়, চেক ইস্যু করা হয়েছে বা উপস্থাপিত হয় নাই, বকেয়া চেক, অপরিশোধিত চেক, এই জাতীয় কথা বলা থাকলে এগুলা ক্ষেত্রে আমি কি করব প্লাস। ব্যাংক আদায় করেছে এমন লেনদেন আমি এগুলো কি করব প্লাস।
কি মাইনাস করব? জমাকৃত চেক প্রত্যাখ্যাত, পরিবহনাধীন জমা, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, কি করব? মাইনাস। ব্যাংক কোনো সার্ভিস চার্জ কেটে নিয়েছে বা ব্যাংক মাইনাস করেছে, এমন এন্ট্রিগুলো আমরা কি করব? মাইনাস করব এগুলা ক্ষেত্রে। আর এটা ক্ষেত্রে একে কল্পনা করে জাস্ট আমি কি করব? উঠাই দেব, তাহলেই ব্যাংক সমান বিবরণী আমার জন্য খুবই সহজ। তো শিক্ষার্থীরা, এই হলো হচ্ছে একক জের পদ্ধতি নিয়ম। তোমরা যদি ক্লাসটা খুব ভালো করে করো, আমার বিশ্বাস ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ অনেক শিক্ষার্থী ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটি স্কিপ করে যায়। সো তোমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে এই অধ্যায়টা তো আমি অঙ্ক করিনি, তাহলে এই অধ্যায়টাকে আমি পারবো? আমার বিশ্বাস তুমি যদি ভিডিওটা সম্পূর্ণটা দেখো, তুমি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। তো এবার আসো আমরা উভয়জের নিয়মগুলি একটু জাস্ট বলে দেই। আমি তোমাদের শীটে উভয়জের পদ্ধতির বহু নির্বাচনী করা কৌশলগুলো দিয়েছিলাম, তোমরা শীটটা খেয়াল করে দেখতে পারবা কি কি যোগ করতে হবে এবং কি কি বিয়োগ করতে হবে। খুব সহজ এগুলো দেওয়া আছে, ব্যাংকের সাথে কি যোগ করতে হবে, নগদাম্বরের সাথে কি যোগ করতে হবে। জাস্ট তুমি শুধু ওই রুলসটা যদি একটু ভালো করে পড়ো, আমার বিশ্বাস তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর উভয়জের পদ্ধতির যে ঝামেলাটা, এই ঝামেলাটাও সলভ হয়ে যাবে। তো আমি আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটাকে আর খুব একটা বড় করব না। তো আমার বিশ্বাস তোমরা এই শীটটা খুব ভালো করে পড়বে, এই শীটের থিওরি যেভাবে বলা আছে ওটা ভালো করে পড়বে। একক জের পদ্ধতির রুলস গুলো দেওয়া আছে, কি যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে তা দেওয়া আছে। উভয় জের পদ্ধতির রুল গুলো দেওয়া আছে, কি যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে সেগুলো বিস্তারিত জায়গায় আলোচনা করা হয়েছে। সো তুমি যদি এই শীটটাকে একটু ভালো করে পড়ো, তুমি খুব সহজেই এমসিকিউটা অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। আমি অনুরোধ করবো ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখবে এবং এখান থেকে ভালো কিছু শিখে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট অর্জন করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার পড়া আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।